বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একেএমএস অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর একেএমএস অনলাইন ক্লাসে বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আমি আছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। আশা করি বর্তমান এই দুর্যোগময় পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সকলে সুস্থ আছো এবং নিরাপদে রয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে সপ্তম অধ্যায় অর্থাৎ শক্তির ব্যবহার থেকে 1 থেকে 6 এই পাঠ আলোচনা করা হয়েছিল। আমি আজকে তোমাদের সাথে এই শক্তির ব্যবহার অধ্যায়ের পাঠ 7 থেকে 13 আলোচনা করব। আশা করি তোমরা পাঠ 1 থেকে 6 নিজেরা বুঝতে পেরেছ এবং বাসায় পড়ে শেষ করেছ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নেই। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে নবায়নযোগ্য শক্তি, বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহ, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতাসমূহ, অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতাসমূহ, শক্তির ব্যবহার ও সংকট, শক্তির বিকল্প উৎসের সন্ধান, আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে শক্তি সম্পর্কে পড়ানো হয়েছিল। আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই। শক্তি হচ্ছে পদার্থের এমন একটা বৈশিষ্ট্য যা এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে এবং এক বস্তু থেকে অন্য বস্তুতেও যেতে পারে, এবং এই শক্তির পরিমাণটা নির্ভর করে বস্তু দ্বারা কৃত কাজের উপর। অর্থাৎ একটা বস্তুর যতটুকু শক্তি থাকবে বস্তুটা ঠিক ততটুকুই কাজ করতে পারবে। তাহলে এই যে আমরা শক্তিটা পাচ্ছি এবং ব্যবহার করছি, এই শক্তির উৎসটা তাহলে কোথায়? তাহলে আমরা দেখে নেই শক্তির উৎস। শক্তির উৎস, শক্তির উৎসসমূহকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে নবায়নযোগ্য শক্তি এবং 2 নাম্বার হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শক্তির উৎসসমূহ প্রধানত 2 ধরনের। 1 হচ্ছে নবায়নযোগ্য শক্তি এবং 2 হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে এই যে নবায়নযোগ্য শক্তি, এটা বলতে আমরা কি বুঝি এবং এর উৎসসমূহই বা কি কি, এটা আমরা একটু দেখে নিই। নবায়নযোগ্য শক্তি, এই নবায়ন কথাটা শুনলেই আমরা বুঝতে পারি যে কোনো একটা জিনিস যদি ব্যবহার করে শেষ হয়ে যায় এবং যদি সেটাকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা যায় তাহলে তাকেই বলা হয় নবায়নযোগ্য। তাহলে নবায়নযোগ্য শক্তির সংজ্ঞাটা আমরা একটু লিখতে পারি। নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি যে শক্তির উৎসসমূহ, যে শক্তির উৎসসমূহ, যে শক্তির উৎসসমূহ বারবার ব্যবহার করা যায়, যে শক্তির উৎসসমূহ বারবার ব্যবহার করা যায় তাদেরকে বলে নবায়নযোগ্য শক্তি।
যে শক্তির উৎসসমূহ বারবার ব্যবহার করা যায় তাদেরকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ প্রথম হচ্ছে সূর্যরশ্মি। নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ হচ্ছে সূর্য রশ্মি। 2 নাম্বার হচ্ছে বায়োগ্যাস। 3 নাম্বার হচ্ছে পানি। 4 নাম্বার হচ্ছে বায়ু প্রবাহ। এবং সর্বশেষ হচ্ছে পানির জোয়ার ভাটা। পানির জোয়ার ভাটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে শক্তির উৎস 2 ধরনের, এক হচ্ছে নবায়নযোগ্য শক্তি এবং 2 হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তি বলা হবে সেই সকল শক্তির উৎসকে যে শক্তির উৎসসমূহ বারবার ব্যবহার করা যায়। এরকম উৎসসমূহ কি কি আছে আমরা দেখে নেই। 1 নাম্বার সূর্য রশ্মি, 2 নাম্বার হচ্ছে বায়োগ্যাস, 3 নাম্বার পানি, 4 নাম্বার বায়ু প্রবাহ এবং 5 নাম্বার হচ্ছে পানির জোয়ার ভাটা। তাহলে আমরা একটা একটা করে শক্তির উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাই। প্রথম উৎসটা হচ্ছে সূর্য রশ্মি। সূর্য রশ্মি। এই পৃথিবীতে যত রকম শক্তি রয়েছে তাদের প্রধান উৎস হচ্ছে সূর্য। এবং বলা হয় এই পৃথিবীতে যে সকল শক্তি উৎপন্ন হয়েছে তাদের সবগুলাই কোনো না কোনোভাবে এই সূর্য কিরণ ব্যবহৃত করে উৎপন্ন হয়েছে। এবং এই সূর্য রশ্মির বা সৌরশক্তি, সূর্য রশ্মি বা সৌরশক্তি, সূর্য রশ্মি বা সৌরশক্তি, এই সৌরশক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন শীত প্রধান দেশে এই সূর্যের তাপ ব্যবহার করে ঘরবাড়ি গরম রাখা হয়। তাছাড়া এই সূর্যের তাপ ব্যবহার করেই আমরা বিভিন্ন দানাশস্য, ফসল, সবজি এগুলো শুকিয়ে থাকে। তাছাড়া বর্তমানে আধুনিক কৌশল ব্যবহার করে সৌর কোষ উৎপন্ন করা হয়। কি উৎপন্ন করা হয়? সৌর কোষ। আর এই সৌর কোষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যদি এতে সূর্যের আলো পড়ে তাহলে এই সৌর কোষ থেকে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন হয়। তাছাড়া এই সৌর কোষকে কৃত্রিম উপগ্রহে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীতে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য এবং নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এবং এই সূর্যের রশ্মি ব্যবহার করে অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা হয়। যেমন বললাম শীত প্রধান দেশে ঘরবাড়ি গরম রাখা হয়, বিভিন্ন ধরনের দানাশস্য, সবজি শুকানো হয়, সৌর কোষ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে তোমরা এখান থেকে পড়বে শক্তির প্রধান উৎস কি? প্রশ্নটা একটু লিখে নাও। শক্তির প্রধান উৎস কি? সৌরশক্তির ব্যবহার সমূহ লিখো। সৌরশক্তি কি কি কাজে ব্যবহৃত হয়? কি কি কাজে ব্যবহৃত হয়? শক্তির প্রধান উৎস কি? সৌরশক্তি কি কি কাজে ব্যবহৃত হয়?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের লেখা নিশ্চয়ই হয়ে গেছে। আমি তাহলে আমার পরের টপিক অর্থাৎ বায়োগ্যাসে যাই। বায়োগ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নবায়নযোগ্য শক্তির আলোচনা করছি সেখানে আমার দ্বিতীয় নবায়নযোগ্য শক্তিটা হচ্ছে বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাস বলতে আমরা আসলে কি বুঝি? আমরা সাধারণত বাড়িতে যে সকল গৃহপালিত পশু দেখতে পাই, পশু এবং পাখি, যেমন গরু, মহিষ, ভেড়া, ছাগল, এমনকি হাঁস মুরগি, এদের বর্জ্য পদার্থ অর্থাৎ প্রধানত এদের বিষ্ঠা এবং এই যে গরু, ছাগল অথবা হাঁস মুরগি পালনের জন্য যে খড়, বিচালি এগুলো ব্যবহার করা হয়, সেগুলোকেও আমরা যদি প্রক্রিয়াকরণ করি তাহলে দেখতে পাই যে সেখান থেকে বায়োগ্যাস উৎপন্ন করা সম্ভব। এবং এই বায়োগ্যাস শুধুমাত্র যে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করা যায় তা নয়, তাছাড়াও এই বায়োগ্যাসের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। অঞ্চলে যেখানে স্বাভাবিক যে বিদ্যুতের সাপ্লাই এখনো দেওয়া সম্ভব হয় নাই, সেখানে এই বায়োগ্যাসের সাহায্যে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে লাইট চালানো এমনকি টিভি চালানোর মতো। তাহলে আমরা যদি বায়োগ্যাস উৎপাদন করতে চাই, তাহলে আমরা যদি গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করি, তাহলে সেখানে গোবর পানির অনুপাত হবে 1:2। অর্থাৎ যদি আমি 1 ভাগ গোবর ব্যবহার করি তাহলে সেখানে আমাকে 2 ভাগ পানি ব্যবহার করতে হবে। তাছাড়াও আগে যে বললাম যে আমরা খড়কুটা, বিচালি এগুলো ব্যবহার করি, সেগুলো ছোট ছোট টুকরা করে কেটে এই বায়োগ্যাস প্ল্যান্টের সাহায্যে আমরা বায়োগ্যাস উৎপন্ন করতে পারব এবং উৎপন্ন বায়োগ্যাস জ্বালানি সহ বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারব। তাছাড়া এই বায়োগ্যাস উৎপন্ন করার পরে যে বর্জ্য পদার্থগুলো থেকে যায় সেগুলো আমরা জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারব এবং এতে আমাদের পরিবেশের কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ আসলে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারপরে আসো পানি। নবায়নযোগ্য শক্তির আমি যে উৎসসমূহ বললাম তার মধ্যে আমার তৃতীয় উৎস হচ্ছে পানি। তোমরা হয়তো জেনেছো যে এই পানির মাধ্যমেও কি উৎপন্ন করা যায়? বিদ্যুৎ। এবং এইরকম একটা পানি বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশেও রয়েছে, সেটা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের অথবা জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। প্রশ্নটি একটু লিখে নিতে পারো। পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রক্রিয়াটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের আমাদের যে আলোচ্য বিষয়সমূহ রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে
পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। আসলে পানি বিদ্যুৎ কেন্দ্রে পানি লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তোমরা এই অধ্যায়ের শুরুতে ইতিমধ্যেই বিভব শক্তি সম্পর্কে জেনেছ, তারপরও আমি তোমাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। কোনো একটা বস্তুকে যদি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো একটা অবস্থানে আনা হয়, তাহলে সেই বস্তুটি কাজ করার সামর্থ্য লাভ করে। একেই বলা হয় ওই বস্তুটির বিভব শক্তি। অর্থাৎ স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে বস্তুকে অন্য কোনো একটা অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাই হচ্ছে ওই বস্তুর বিভব শক্তি। আর এই যে পানি বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এই বিভব শক্তিকে কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আসলে আমরা এখন শুরু করতে যাচ্ছি পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার পুরোটা। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হয়। এই বাঁধ দেওয়ার ফলে সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পায়। আমরা জানি কোথাও যদি পানির উচ্চতা বৃদ্ধি পায়, অর্থাৎ পানির গভীরতা বৃদ্ধি পায়, তাহলে সেখানে পানির বিভব শক্তি জমা হয়, অর্থাৎ বিভব শক্তি বৃদ্ধি পায়। এই পার্বত্য উপত্যকার নিচের দিকে যখন বাঁধ দেওয়া হয়, তখন কর্ণফুলী নদীর পানির প্রবাহ ওই বাঁধে বাধা পেয়ে জমা হতে থাকে। ফলে বাঁধের অপর প্রান্তে একটা কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়, যে হ্রদকে বলা হয় কাপ্তাই হ্রদ। যখন এই হ্রদটা পানিতে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, তখন এই পানিকে একটা মোটা নলের সাহায্যে প্রবাহিত হতে দেয়া হয় এবং এই প্রবাহের ফলে পানিতে সঞ্চিত যে বিভব শক্তি, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। ওই যে আগে বলেছিলাম আমরা, শক্তি সর্বদাই কি হচ্ছে, এক রূপ থেকে অপর রূপে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরিত গতিশক্তি একটা টারবাইনকে ঘোরাতে সক্ষম হয়। টারবাইন হচ্ছে চাকাযুক্ত ব্লেড। এই টারবাইনটা আবার সরাসরি একটা জেনারেটরের সাথে যুক্ত থাকে, যে জেনারেটরটা বিদ্যুৎ উৎপন্ন করে। এভাবেই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা নিশ্চয়ই এতক্ষণে উঠাতে পেরেছ। আমি তাহলে আমার পরবর্তী টপিকে যেতে পারি। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। পৃথিবীর বিভিন্ন দেশেই এই বায়ু প্রবাহ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমাদের দেশেও বায়ু প্রবাহের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা হচ্ছে। তাছাড়াও প্রাচীনকালে এই বায়ু প্রবাহের সাহায্যে আরো বিভিন্ন ধরনের কাজ করা হতো। সেক্ষেত্রে 4-5টা পাখাকে একত্রিত করে চাকার মতো তৈরি করা হতো এবং সেই চাকার ঘর্ষণের সাহায্যে যে শক্তি উৎপন্ন হতো, তার দ্বারা কুয়া থেকে পানি উঠানো, ধান মাড়াই, গম ভাঙানো প্রভৃতি কাজসমূহ করা হতো। বর্তমানেও অনেক বড় বড় চাকা নেওয়ার যন্ত্র ব্যবহার করা হয়, যাকে বলা হয় উইন্ড মিল, এবং এই উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপরে আসো পানির জোয়ার ভাটা। বিভিন্ন দেশে পানির জোয়ার ভাটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা পড়লাম তা হচ্ছে নবায়নযোগ্য শক্তি কি, নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ কি কি, এবং সেই উৎসসমূহ হতে আমরা কি ধরনের শক্তি পেতে পারছি সেগুলো সম্পর্কে জানলাম।
এখন আসো বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহ। বাংলাদেশ, তোমরা জানো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ, অর্থাৎ এর আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যন্ত বেশি। যেহেতু আমাদের প্রতিনিয়ত আরো বেশি বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, সেহেতু নবায়নযোগ্য শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই শক্তির চাহিদাটা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। নবায়নযোগ্য শক্তির সবচেয়ে প্রধান যেটা সুবিধা সেটা হচ্ছে এর প্রতুলতা, অর্থাৎ এটা কখনোই নিঃশেষ হয়ে যায় না, একবার শেষ হয়ে গেলে পুনরায় পাওয়া যায়। তাহলে নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা হচ্ছে এর সহজলভ্যতা এবং প্রতুলতা, অর্থাৎ সহজেই নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে এটা কখনোই শেষ হয়ে যায় না। যেমন আমরা যদি পানির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করি তাহলে দেখা যায় যে নদীতে বাঁধ দিতে হয় বা ব্রিজ বা ব্যারেজ তৈরি করতে হয়, যা আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করে। তাছাড়া জোয়ার ভাটা যেহেতু চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমরা ইচ্ছে করলে এখান থেকে ইচ্ছে মতো শক্তি উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর নবায়নযোগ্য শক্তির প্রধান যেটা সুবিধা সেটা হচ্ছে এই নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ফলে এটা থেকে কোনো পরিবেশ দূষণ হয় না, অর্থাৎ নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ফলে পরিবেশে কোনো কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না, যার ফলে আমাদের পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তির অনেক সুবিধা রয়েছে। তারপর আসো আমাদের তৃতীয় টপিক, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা সমূহ। যদিও নবায়নযোগ্য শক্তির অনেক সুবিধা রয়েছে, তারপরও এর কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। সেরকম কয়েকটি সীমাবদ্ধতা দেখি আমরা। নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা সমূহ। নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা সমূহ। 1 নম্বর, নবায়নযোগ্য শক্তি হচ্ছে সীমিত, অর্থাৎ আমরা বায়োগ্যাস প্ল্যান্টে যে বায়োগ্যাস তৈরি করি তার পরিমাণ খুবই কম এবং একটু সময় সাপেক্ষ। তাছাড়া বায়ু প্রবাহ থেকে অথবা জোয়ার ভাটা থেকে আমরা যে নবায়নযোগ্য শক্তি পাই তা তৈরি করার জন্য, অর্থাৎ প্ল্যান্ট স্থাপন করার জন্য অনেক উপযুক্ত জায়গার অভাব হয়। তাছাড়া যেহেতু জোয়ার ভাটা নিয়ন্ত্রিত হয় চাঁদ দ্বারা, সেই চাঁদও কিন্তু সবসময় থাকে না। আবার সৌরশক্তির কথা বলতে গেলে আমরা বলতে পারি সৌরশক্তির সাহায্যে আমরা যে সৌরবিদ্যুৎ পাই সেটাও কিন্তু আমরা সবসময় পেতে পারি না, কারণ সবসময় সূর্যের তাপ এবং আলো পাওয়া সম্ভব হয় না। বৃষ্টি হলে অনেক সময় সূর্যের তাপ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও পানিতে বাঁধ দিয়ে যখন পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয় তখন তা জাহাজ চলাচলের জন্য অথবা নদী বা সমুদ্রে জলযান চলাচলের জন্য কিছুটা বিঘ্নের সৃষ্টি করে। তাই আমরা বলতে পারি যে নবায়নযোগ্য শক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নবায়নযোগ্য শক্তি সম্পর্কে আলোচনা এই পর্যন্তই ছিল আজকে। এখন দেখব আমরা অনবায়নযোগ্য শক্তি কাকে বলে। অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?
যে শক্তির উৎসসমূহ বারবার ব্যবহার করা যায় না, অর্থাৎ যে শক্তি একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায়, সেই শক্তিকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। উল্লেখযোগ্য অনবায়নযোগ্য শক্তিসমূহ হচ্ছে উল্লেখযোগ্য অনবায়নযোগ্য শক্তিসমূহ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং ইউরেনিয়াম। তাহলে আমরা কি বলতে পারি, যে শক্তির উৎসসমূহ একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, বারবার ব্যবহার করা যায় না, তাদেরকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির উৎসসমূহ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং ইউরেনিয়াম। তাহলে এখানে তোমাদের একটি জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি কি? আমি একটু লিখে দিতে পারি জীবাশ্ম জ্বালানির সংজ্ঞাটা। জীবাশ্ম জ্বালানি জীবদেহ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী যদি লক্ষ লক্ষ বছর মাটির নিচে চাপা পড়ে থাকে, তাহলে অত্যধিক উচ্চ চাপ এবং তাপে সেটি প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজ তেলে রূপান্তরিত হয়। এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে দেখো, জীবদেহ অর্থাৎ জীবদেহ বলতে আমরা কি বুঝি? উদ্ভিদ এবং প্রাণী উভয়ই। যদি লক্ষ লক্ষ বছর মাটির নিচে চাপা পড়ে থাকে, তাহলে অত্যধিক উচ্চ চাপ এবং তাপ, এই যে তাপ, এটা আমরা কোথেকে পাচ্ছি? অবশ্যই সূর্য থেকে। সেটি প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজ তেলে রূপান্তরিত হয়। এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই যে এদের নাম হলো জীবাশ্ম জ্বালানি, কেন হলো জানো? এই যে জীবদেহ থেকে পাওয়া যায় বলে এদের নাম হয়েছে জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনবায়নযোগ্য যে শক্তির উৎসসমূহ রয়েছে তাদের প্রায় সবগুলোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতা সমূহ এখন আমরা জানব। অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতা সমূহ। অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতা সমূহ।
অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতা সমূহ। আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে শক্তি ব্যবহার করি তার প্রায় বেশিরভাগই হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এর কারণ হচ্ছে দাম এবং প্রাচুর্য, অর্থাৎ এই অনবায়নযোগ্য শক্তিটার খরচ তুলনামূলকভাবে নবায়নযোগ্য শক্তির চেয়ে কম হয় এবং এটা সহজেই খুব বেশি পরিমাণে পাওয়া যায়। সেই জন্য দেখা যায় আমাদের যে কলকারখানা, গাড়ি, মোটর গাড়ি এর বেশিরভাগ কিছুই চলে আসলে তেল, পেট্রোল ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির সাহায্যে। তাহলে আমরা বলতে পারি যে অনবায়নযোগ্য শক্তি যেহেতু সহজে বেশি পরিমাণে পাওয়া যায় সেহেতু এটা ব্যবহারের সুবিধা রয়েছে। তাছাড়াও খুব অল্প পরিমাণে ব্যবহার করে অনেক বেশি পরিমাণ শক্তি এই অনবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে পাওয়া যায়। যেমন খুব সামান্য পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করে আমি অনেক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। অর্থাৎ এগুলোই হচ্ছে এই অনবায়নযোগ্য শক্তির সুবিধা সমূহ। তাহলে আসো অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা সমূহ কি? অনবায়নযোগ্য শক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন অনবায়নযোগ্য শক্তি খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ প্রকৃতিতে এটি তৈরি হতে যত সময় লাগে ব্যবহার হতে তার চেয়ে অনেক কম সময় লাগে। এজন্যই এটা খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায়। তারপর হচ্ছে এটা যেটা সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পরিবেশে পড়ে সেটা হচ্ছে উচ্চ মাত্রায় পরিবেশ দূষিত হয় এবং এটি পরিবেশে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত করে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহের পাশাপাশি এর অসুবিধাও কিন্তু একদম কম নয়। তারপরে আসো শক্তির ব্যবহার এবং সংকট। আমাদের দৈনন্দিন জীবনে মানুষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর আমি আগেই বলেছি ঘন জনসংখ্যা অধ্যুষিত এই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, অর্থাৎ এর উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে, দালান কোঠা তৈরি করতে হচ্ছে এবং আমরা যত বেশি পরিমাণে এগুলো তৈরি করব আমাদের শক্তির ব্যবহারও হচ্ছে তত বেশি। এই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য আমাদের প্রায়ই কি হচ্ছে, শক্তির সংকট দেখা দিচ্ছে। তাছাড়া বর্তমান যুগে মানুষের জীবনমানেরও অনেক উন্নয়ন হয়েছে। এখন ঘরে ঘরে রয়েছে টিভি, রেফ্রিজারেটর, মোবাইল, তাছাড়া আরও অনেক অনেক ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো চালানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত অনেক শক্তি খরচ করতে হচ্ছে। সেই জন্য আমাদের শক্তির ব্যবহার সম্পর্কে একটু সচেতন হতে হবে, তা না হলে আমরা শক্তির সংকটে পড়ে যাব। তারপর আসো শক্তির বিকল্প উৎসের সন্ধানে। শক্তির বিকল্প উৎসের সন্ধানে। যেহেতু আমাদের অনবায়নযোগ্য শক্তি খুব দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং সেটা একবার শেষ হয়ে গেলে আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না, সেহেতু বর্তমানে আমাদেরকে শক্তির বিকল্প উৎস সম্পর্কে ভাবতে হচ্ছে। সেই ভাবনার ফলস্বরূপ দেখা যাচ্ছে আমরা বায়োগ্যাস উৎপাদন করছি, সেখান থেকে
কম পরিমাণ হলেও, সীমিত হলেও বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি, যে বিদ্যুৎ দ্বারা প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুতের সুবিধা পৌঁছায়নি সেখানে বাতি জ্বালানো যাচ্ছে, এতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে। তাছাড়া টিভি, মোবাইল এগুলা ব্যবহার করতে পারছি। যদিও আমাদের নবায়নযোগ্য শক্তির পরিমাণ খুব সীমিত, তবুও আমাদের চেষ্টা করতে হবে এই নবায়নযোগ্য শক্তির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়। তাছাড়া আমরা জানি আমাদের দেশের গ্রামাঞ্চলে সেখানে প্রাকৃতিক গ্যাসের সুবিধা পৌঁছানো সম্ভব হয়নি। এখানে জ্বালানির প্রধান উৎস হচ্ছে গাছপালার কাঠ, খড়কুটো, যেগুলো আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে এবং মাটির উর্বরা শক্তি কমিয়ে দিচ্ছে। সন্ধানটা ভালোভাবে করতে পারি, যেমন বায়োগ্যাস তৈরি করতে পারি, বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, পানি বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের শক্তির চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। এরপরে সব শেষে আমাদের যে টপিকটা রয়েছে, আসো আমরা সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। আমাদের জীবনে শক্তির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই শক্তির মাধ্যমে আমরা টিভি, ইন্টারনেট সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারছি। আমাদের জীবনযাপন বা জীবন ধারা এখন অনেকটাই সহজ হয়েছে শুধুমাত্র এই শক্তি ব্যবহারের ফলে। তাই আমাদেরকে এই শক্তির ব্যবহার সম্পর্কে সাশ্রয়ী হতে হবে। অযথা আমরা লাইট জ্বেলে রাখবো না, এসি ছেড়ে রাখবো না। কোনো যন্ত্র বা মেশিন যখন আমার প্রয়োজন হবে না তখন আমি অবশ্যই সেটা অফ করে রাখবো। আমাদের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে আমরা শক্তি কিছুটা হলেও অপচয় রোধ করতে পারি এবং এটা কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারি। এবং যারা শক্তির পুরোপুরি সুফল এখনো ভোগ করতে পারছে না তাদের কাছে কিছুটা হলেও পৌঁছে দিতে পারি। তাই আমাদের সকলেরই উচিত শক্তির সাশ্রয়ী ব্যবহার সম্পর্কে সচেতন থাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তির উৎসসমূহ। এই উৎসসমূহ ব্যবহার করে আমরা কিভাবে আরো বেশি শক্তির সুফল ভোগ করতে পারি। তারপর হচ্ছে নবায়নযোগ্যসমূহ, অনবায়নযোগ্য শক্তি, জীবাশ্ম কি, অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং সীমাবদ্ধতাসমূহ এবং শক্তির সাশ্রয়ী ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই সপ্তম অধ্যায়ের অর্থাৎ শক্তির ব্যবহার অধ্যায়ের অনুশীলনীতে গেলে দেখতে পাবে সেখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নটা যে আলোচ্য বিষয়ের আলোকে সেই প্রশ্নটা করা হয়েছে। দেখো যে স্বামী নাম করে, সে জীবন বিজয়নগর, তার গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, তাই তার এলাকার বেশিরভাগ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করে। তাছাড়া সে তার মামার সাথে কাপ্তাই বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখলো যে পানি, এই হচ্ছে তোমার উদ্দীপক, এবং সেই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো আমি আরো একবার লিখে দিচ্ছি। ক, প্রধান
উৎস কি? খ প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? গ সামিহার দেখা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকের আলোকে সামিহাদের গ্রামে বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ ব্যবহার প্রক্রিয়ার প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা আমার টপিক এবং এই টপিকগুলোর আলোকে এই যে সৃজনশীল প্রশ্নটা আমি দিয়েছি সেটা তোমরা হোমওয়ার্ক অবশ্যই খাতায় করে রাখবে। এখন যদি দেখা সম্ভব না হয়, তোমাদের ক্লাস টিচারগণ অবশ্যই সেটা দেখে দেবে। তাহলে সবাই সুস্থ থাকবে এই কামনায় আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি।